আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আবার ফিরে আসলাম ঘুরি ফিরি নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আপনাদেরকে ইতিহাস এবং ঐতিহ্যময় সেই জেলা টাঙ্গাইল, এই টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার নিকরানি ইউনিয়নের চন্দনী চর সম্পর্কে আজকে আপনাদের ধারণা দিব। এই চরটি জনবসতি থেকে বিচ্ছিন্ন একটি চর। মূল ভূখণ্ড থেকে প্রায় 50 মিনিট ট্রলার যোগে এই চরে আসতে হয়। আর যমুনা নদীর এবং যমুনা ব্রিজের মধ্যবর্তী স্থানে এই চরটি অবস্থিত। আর আজকে আপনাদের দেখাবো এই চন্দনী চরের সংগ্রামী মানুষের জীবন। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দর্শক, কৃষকের উৎপাদিত এগুলো স্বর্ণ তাদের কাছে। দেখতে পাচ্ছেন এখানে বাদাম আর বাদাম। জীবন খুব শান্তির জীবন, তাই? হ্যাঁ, আমরা চরে যে বসবাস করি, বর্ষা মাসে মাছ মারি, এই যে বাড়ির পাশে জাল পাইতে তুলি, মাছ মারি, মাছ দা ভাত খাই, বাড়ির তরু তরকারি সব। আমার কাছে কেরাসিন তেল আর লবণ, এই দুইটা বাদে আর আঙ্গুর কোনো কিছু কেনা লাগে না। বাহ, আল্লাহ আঙ্গুর খুব সুখে রাখছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন বাদাম গাছগুলো এরকমই হয়। গাছ শুদ্ধ উঠে আনতে হয়, ওঠানোর পরে এখানে এনে বাসায় রোদে শুকানোর জন্য এখানে দেওয়া হয়। এইভাবে এনে প্রসেসিং করা হয়। আমরা ছোট থেকে আমরা এই বান্তার চরে আমগর জন্ম হয়েছে, বান্তার চরে এখানেই জন্ম হয়েছে। হ্যাঁ, আমগর এই চরের ভিতরে জন্ম হয়েছে। আমরা এই জন্মের পর থেকে আমরা চরে এই বিভিন্ন কৃষি কাজ করে এবং এই পশু পাখি লালন পালন করে চলে। হ্যাঁ, ইনশাআল্লাহ এইভাবে আঙ্গুর চলে। তো এরকম একটা দুর্গম চরে বসবাস করেন, কিরকম লাগে আপা? শোনা, আঙ্গুর এখন কি ঠেকবো, আর আঙ্গুর এখন এই কাজ না করে খালি তো আঙ্গুর কোনো চাকরি বাকরি নাই যে আমরা চাকরি করবো কি, আঙ্গুর একটা দ্বারা নাই। এটাই এখন আঙ্গুরের সবচেয়ে বেশি বড় দ্বারা, এটা ধরে নিয়ে আমরা থাকি। আঙ্গুর স্থানীয় বাড়ি আছে সারপলসে, তারপরে আমরা চরের মধ্যে ছোট থেকে থাকছি, এখন পর্যন্ত থাকি। এই যে 6টা গরু পারলাম, 2টার মধ্যে 33,000 টাকা লাভ হয়েছে আল্লাহর থাকি। আরো 2টা এখন ছাড়ানোর জন্য দিচ্ছি কি আর বেশি, এই 2-1 মধ্যে বাহির আসলে দিয়ে দিম। আর একটা আরো 1 মাস পরে, আর 2টা 1 মাস পরে বিক্রি করবো। আল্লাহ হাইতে বাঁচা। আল্লাহ খুব দিন আল্লাহ সুখে কাটায় চরের মধ্যে। হ্যাঁ, আঙ্গুরে মনে কারেন্টের প্রযোগ নাই যে আল্লাহ যে বাতাস দিছে, এই বাতাসে আঙ্গুরে কারেন্টের চাই কাজ বেশি। তাহলে আপনারা যে মোবাইল চার্জ, তারপরে গরমের ভিতর ফ্যান, এগুলো কিভাবে? ওই দিকে আমরা বাড়ি ঘর আছে, হিন থেকে মোবাইল চার্জ করে নিয়ে আসি। আমাদের বাসা থেকে ভাই আমরা থাকিস না। ও, এখানে কি থাকেন? কোথায় থাকেন? ওই যে মাটির মধ্যে। ওইখানেই থাকেন? ভয় করে না সাপ পুকুর? এই যে বৃষ্টি গরমের দিন, সাপ সব পোনা মোনা সব আহে, ঘরে আহে, ব্যাং চ্যাং সব সাপ আসছে এ পর্যন্ত। সাপ আহে, সাপ ওজন 1.5 মাস ডাকে, শুষা বাড়ায়। আপনাদের ক্ষতি করে না? ক্ষতি করে না। শুষায় নাকি সাপ? শোষায়, ব্যাং ধরে ডাহে করে। আপনাদের ক্ষতি করে না? ক্ষতি হয় না করতে। দর্শক দেখতে পাচ্ছেন দাদিমা এখানে, দাদি কিভাবে মানবতার জীবন কাটাচ্ছে। আসেন বাইরে আসেন। এখানেই থাকেন না? কে কে? আপনি আর আপনার হাজবেন্ড দুজনেই থাকেন? হ্যাঁ, দুইজনই থাকেন। তো কি জন্য বলছিলেন সাপ কোথায় আসে? আসেন একটু। সাপ ওই যে এই জায়গায় আছে, সোলার প্লেটের সাথে, এই যেগুলোর ভিতরে। ওই যে সোলার প্লেটের বগলে আছে ডাহে, ওই যে ব্যাং ধরে ধরে। ও এনেই থাকে নাকি? হয় নেই থাকি, কেক কেক করে রাত্রে এই নই থাকি, দোপাই এই নই থাকি। সাপ
না আমরা এই থাকি কত সময় ও মানে গরমের লিগে কাজ করি আর জিনিসপাতি নিয়েছিলাম আর গম তারপরে আনে রইলো ভুট্টায় না আবাদ করছিলাম হেনা সব বাড়িতে নিয়ে গেছি এখন হইলো খালি তো আমরা বাদাম আবাদ করতেছি বাদাম এই যে পালা ও একটার পর একটা মানে একটা উঠান আর একটা বুনেন 12 মাসে 13টা খন্দ হয় এই দেশে তাই জি কোনো জিনিসের অভাব নাই এর জন্যই তো চর ছেড়ে মানুষ যায় না এখন না বুঝতে চর পারছি এমনি বেশি উন্নত হয়েছে এবার চর এমনি উন্নত হয়েছে মানে মনে করি সব সময় ওই যে বৃষ্টি হয়েছে কাজ আমরা ভুট্টা বুঝি ধান এবারে দাগকে দাগ ইরি ধান বুনে হয়েছে ভুট্টা বুনে হয়েছে তারপরে 2 3 4 মণ 500 মণ করে ভুট্টা হইতেছে আপনারা বুনেন আমিও বুনছিলাম ওই যে আমরা একজনে 400 মণ তুলতে 400 মণ ওই যে হারতেছে তো অনেক অনেক জায়গা তোমার হিসাব নাই আপনাদের কি জমি আমাদের নিজস্ব জমি কত বিঘা আছে মোটামুটি আমাদের 4টা সরি হ্যাঁ 500 বিঘা জমির হিসাব নাই 500 বিঘা হিসাব নাই ও মাই গড দর্শক শুনতে পেলেন যে আসলে চরের মানুষ হয়তোবা রাস্তাঘাট এগুলো উন্নত নয় কিন্তু তাদের যে পরিমাণ ফসল গৃহপালিত পশু জমি এগুলো রয়েছে আসলে শহরের মানুষ আমরা পারবো না তাদের সাথে কখনো পারবো না আমরা কারণ তারা এই একটা ফসল উঠাইতে উঠাইতে আরেকটা ফসল বুনে আপনি বলছিলেন যে 12 মাসে 13টা ফসল আপনারা ফসল ফলান বাহ তারপরে তো আবার গরু ছাগল এগুলা 30টা 40টা 50টা করে গরু আছে একজনের তাহলে তাদের সাথে লাগে কি 8টা 9টা আমার 8টা গরু আছে আসলে দর্শক চরের মানুষ অসহায় কিন্তু আর্থিক দিক দিয়ে তারা অসহায় না তারা হয়তোবা পরিবেশের জন্য অসহায় যেহেতু বিদ্যুৎ নাই বাড়িতে ঘর আছে বা ঘর টর পাখি ঘর আছে সরকার থেকে 10 ডিসেম্বর জায়গা দিছে পুনর্বাসনে তিনি ঘর সব সম্পূর্ণ কইরা ছিয়া দিছে এই যখন খেলে ক্ষেত খোলার জন্য বাড়ি ঘর এই জায়গায় আছে নদী ব্রিজ হইলো বাড়ি ঘর ভাঙিয়া গেল গা তখন আমরা ওই যে গেলাম গা কত বছর আগে বাড়ি করছিল এখানে আপনি এই ব্রিজের যে বছর ব্রিজ আরম্ভ হইলো এই ব্রিজ আরম্ভ হইলে প্রায় 90 দশকে প্রায় 30-35 বছর এই ব্রিজ যে প্রথম ব্রিজ যখন আরম্ভ হইছে সেই সময় বাড়ি ঘর সব ভাঙিয়া এই যমুনা ব্রিজ যখন থেকে যমুনা ব্রিজ আর সম্পূর্ণ ভাঙিয়া ইন্দা কিচ্ছু আসল নই রাখা ছিল তারপর আবার যে ক্ষেত উঠলো তারপর আমরা এসে আবার এনে আবাদ করি আসলে দর্শক একটা ব্রিজ যেরকম মানুষের হাজারো মানুষের স্বপ্ন পূরণ করে আবার ঠিক একইভাবে একটা ব্রিজ হাজারো মানুষের কষ্টের কারণ হয় এটা এই মুরব্বীর মুখের কথাই থেকে আমরা শুনলাম তো এই যমুনা সেতু হওয়ার কারণে সিরাজগঞ্জ তারপরে ওইদিকে যে ওই বঙ্গের যে মানুষগুলো আছে তাদের জন্য সুবিধা হয়েছে কিন্তু এই ব্রিজের আশেপাশে যারা মানুষ বসবাস করত তাদের জন্য আসলে তাদের ভিটা বাটি সবকিছু নিয়ে গেছে নদীতে নিয়ে গেছিল সম্পূর্ণ যে আবার এখানে উঠছে এখানে আবার আবাদ করতেছে আচ্ছা আপনি বলছিলেন যে সাপ কি আপনার এখানেও চলে আসে অনেক সময় সাপ কত সময় ইন্ডিয়া যাবো যে না ইন্ডিয়া বাড়া তাই আপনাদের কোনো ক্ষতি করে না চরের মানুষ আসলে অসহায় কিন্তু তারা আর্থিক দিক দিয়ে অসহায় নয় তারা হচ্ছে রাস্তাঘাট বিদ্যুৎ নেই এবং পরিবেশ এরকম দেখতে পাচ্ছেন কোনো চিকিৎসার ব্যবস্থা নেই এই দিক দিয়ে তারা অসহায় কিন্তু আর্থিকভাবে আমাদের শহরের মানুষের চাইতেও তারা সচ্ছল এবং বছরে দেখা যায় এবারে যে তাদের প্রচুর পরিমাণে প্রফিট হয় এই সব চরে থেকে তোকে কি কেমন কাটছে এই চরের জীবন আপনাদের জন্ম কি এই চরে চরের মধ্যে বাপ দাদাও থেকে গেছে নিজের শ্বশুর শাশুড়ির মতন চরের মধ্যে থেকে গেছে আগের জীবন ওই কাঠাই আগে থেকে চরের মধ্যে এখন পোলাহানের কালান্তে পোলাহানের করবো কি না করবো তা পোলাহানে বুঝবো পোলাহানে এখন কয় চরে বাপ দাদায় খাই গেল চরে আমরাও চরেই থেকে যাম এই জামা করে চরেই করতেছি আমাদের এখন আল্লাহ পাক আমাদেরকে একটা দিয়েছেন যে আমরা একটা মসজিদ ঘর তৈরি করেছি আমরা সবাই ইনশাল্লাহ নামাজ পড়বার চেষ্টা করব অনেকেই আমরা সাহায্য সহযোগিতা করে মসজিদটি তুলেছি এবং আমরা এখান থেকে স্থানান্তর করব যদি আল্লাহর কোনো মহব্বতের বান্দা আমাদেরকে এই মসজিদ সরানোর জন্য যদি কোনো
অর্থ সাহায্য সহযোগিতা করে, তাহলে আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ হই। আচ্ছা, এই টাঙ্গাইল জেলা বহপুর থানায় গাবসরা ইউনিয়ন, পোস্ট অফিস জিরামপুর, আর গ্রাম হইল চরচুন্দনী। আপনাদের এই চরের নাম চরচুন্দনী। 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 তো দর্শক, আসলে আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর তো হয়ে যাবে, একভাবে না একভাবে হয়ে যাবে, কিন্তু এখানে যদি আমার কিছু দান সৎকা থাকে তাহলে হতে পারে এটার উসিলা আল্লাহ পাক আমাকে হেদায়েত দিতে পারে এবং এভাবে নাজাতের উসিলা হয়ে যেতে পারে একটা। কারণ এখানে ইবাদত, যারা যারা ইবাদত করবে, আমার যদি দানের টাকা এখানে থাকে তাহলে ইবাদতের কিছু সওয়াব আমি পেয়ে যাব। তো আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা আল্লাহর ঘর মসজিদে সাহায্য সহযোগিতা করতে পারেন। আঙ্গুরে ভালোই লাগে, আঙ্গুরে খারাপ থাকে না তো, আঙ্গুরে অভ্যাস আছে। অন্য একজন লোক এসে তো টেহাই পারে না, অন্য একজন লোক এসে টেহাই পারে না এই জায়গায়, কিন্তু আঙ্গুরে অভ্যাস আছে। গৃহস্থ মানুষ আমরা, জন্মের পর থেকে কি এসরে থাকে? এই চরে থাকি। এসরেই জন্ম না, এখন বর্তমানে বাড়ি ওখানে জন্ম এই চরেই। আমি চর উঠে গেছে, এখন আবার এই যাইসা আবাদ করি, গরু বছর পালি। গরু কয়টা আছে? 10-11টা। এটা কি আপনার নিজের নাকি বর্গা আছে? না, মানুষের আছে, বাগি আছে। বাগি আছে না? তো একটা গরু বছরে কয়বার বাচ্চা দেয়? বছরে একবার। একবারই? একবার। তো কাকা, আপনার বাসা কোনটা, থাকেন কোথায়? থাকি হলো যে, না এখানে থাকেন? এখানে এটাই। ও, এটা ঘর? দেখাইতেন আমাদের। আপনাদের কি যে ফসল এটা? ও, বাদাম। দর্শক দেখতে পাচ্ছেন যে কাকার নাম কি? আমার নাম আব্দুল খালেক। আব্দুল খালেক কাকার বাসা এটা, এখানে তারা থাকে। এখানে কতজন সদস্য থাকেন? বর্তমানে 4 জন থাকেন না? এগুলো হচ্ছে কাকার উৎপাদিত যে বাদাম রয়েছে, তার নিজের ফসলি জমির এই বাদামগুলো তারা প্রসেসিং করে শুকিয়ে এই বস্তাবন্দি করেছে বিক্রির জন্য। কাকা, মন কত করে বিক্রি হয় আপনাদের বাদাম? বর্তমানে এখন 3200-3300 প্রতি মন? হ্যাঁ, এক মন। মাশাআল্লাহ। এক বস্তায় কত কেজি করে? 1 মন করে হবে। 1 মন করে হবে? 3 বস্তায় 3 মন হবে আর কি। মাশাআল্লাহ। তো আসলে এই চর অঞ্চলের মানুষের প্রধান জীবিকা হচ্ছে এই পশুপালন এবং এই বিভিন্ন ফসলি জিনিস তারা রোপণ করে তাদের দিন চলছে। তো এইভাবেই কাটছে এখানকার মানুষের জীবন। আর আশেপাশের পরিবেশ তো দেখতেই পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে কাকার ছোটখাটো একটা গরুর ফার্ম বলা চলে, কারণ যেহেতু 10-12টা আপনার গরু। আর প্রায় বাড়িতে এরকম পরিমাণের গরু আছে না? আচ্ছা। তো এই চরের ভিতরে পুরো চর জুড়ে এখানে কিছু এভাবে বাড়িঘর এখানে দেখতে পাচ্ছেন। এখানে একটা গ্রাম, আবার ওইদিকে আরেকটা গ্রাম, আবার এদিকে আরেকটা গ্রাম, জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটে রয়েছে ছোট ছোট গ্রামের মতো করে এখানকার মানুষ থাকে। কাকা, এগুলা কি? এগুলো মাটির টোল ভাড়া দিছি, কেমনে থাকবো তো বানাইছে না। হ্যাঁ। প্রত্যেকটা বাড়ি রয়েছে প্রচুর পরিমাণে তাদের গৃহপালিত যে পশু। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আল্লাহ রাখছে, খুব ভালো বাবাজি। আচ্ছা কাকা, এই যে এই ঝড় বৃষ্টির দিন আসছে, হ্যাঁ, তুফানের ভিতরে কিরকম পরিবেশ সৃষ্টি হয় আপনাদের এখানে? অনেক কিছু। এই যে গাছটি দেখা যায় বাবাজি, গাছটি দেখা যায় না, ধুলা বালু দিয়া আপনার শরীর আমি দেখতে পারি না, আমার শরীর আপনি দেখতে পারেন না। এইভাবে কষ্ট করে চলতেছি চরের মধ্যে, এই পেট গুয়ার নিগা। এই চর ছেড়ে তাহলে কেন আপনারা অন্যদিকে যান না? কারণ ওদিক দিকে অন্যদিকে সরকার চাকরি দেয় না, ব্যবসা বাণিজ্য জানি না, লেখাপড়া জানি না, এই তো হলে দুঃখিত আমরা। এখন ভাত মেলা তো খাওয়া লাগে। এখানে কি
আপনাদের নিজের জমি এখানে? এখানে নিজস্ব আছে, কিছু বাকি বগরা আবাদ করি মাইসের তা এবারে চলতাইছি। হয়তো 3টো 4টো 10টো গরু পালি, 3টো পা নাই, ওই দিয়ে বাজার ঘাট করে বাচ্চা কাচ্চা বাঁচাই। তাহলে কি বলতেছেন চরের জীবন খুবই কষ্টের? হ্যাঁ কষ্ট, একেবারে কষ্ট। মানে কি, এই যে ঘরের মধ্যে থাকি, কারেন্ট নাই, বাতাস নাই, এই গরমের মধ্যে পুরা মরা লাগে। আর ঝড়ের ভিতরে তো আপনাদের বাড়ি ঘর অনেক সময় উড়িয়ে নিয়ে যায় না? হ্যাঁ উড়ে তো নিয়ে যায় না, উড়া নিয়ে জায়গা এনে থাকে না, হিল তুফানে গরু বাছুরে গুতাইয়া মানুষেরও গুতাইয়া মরা জায়গা কতজন। আমরা এইভাবে কষ্ট করে থাকি আর কি করবো, এইভাবে জীবন কাটতেছে। হ্যাঁ এইভাবে জীবন কাটতেছি। এখন মনে করেন যে ভাত মালা তো খাওয়া লাগবো। আর দর্শক দেখতে পাচ্ছেন যে এই চরের মানুষ এই গরু পালন করে তারা স্বাবলম্বী হয়ে থাকে এবং তাদের মূল ইনকামের ভিতরে এই গরুটাই হচ্ছে তাদের মূল ইনকামের সোর্স। আর প্রত্যেকটা বাড়িতেই যে গরু পালন করে এটা তার প্রমাণ। এখানে দেখেন সারিবদ্ধভাবে এগুলো গরুকে খাবার দেওয়া হয় বেঁধে বেঁধে। এখানে তো দেখুন কি পরিমাণ রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন আমগরে বয়সই গেল শোনা, আমরা আওরে বাবরে দৌড় করতে করতে আমগরে আওরে বাবরে আল্লাহ দিন দিল শোনা। এই চরে আপনাদের জন্ম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোয়া করে মানুষ একটা দূর করে আমার সেটা পারবার আনে শোনা, আমরা পারবার আনি আমগরে আমার শ্বশুর শাশুড়িটাই আমরা এভাবে খালি কষ্ট করে গেলাম শোনা জীবনে। বেটা দূরে বেটা ওই যে কালো করে উঠালাম না, ওর বড় বেটা আর একটা বিয়ে ওরা ডিগ্রিতে পাস করছে শোনা। সেও বেটা আত্মনকা দুধা বাড়ি থেকে নয় বিক্রি করে আসে আমার হাল লই যাই বেলা। পড়ালেখা করতেছে? হ্যাঁ পড়ালেখা করছে, কইরা হেরা আমার বিয়ের সাথে করাইছি। আসলে শুনে খুব ভালো লাগলো, এই দুর্গম জায়গায় বসবাস করেও যে এই আপনার ছেলে ডিগ্রি কমপ্লিট করছে, এটাই তো অনেক কিছু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো লাগলো। খুব কষ্ট করে শোনা। হ্যাঁ আমার নাগাল মাছ তাও এখনো পরিচ্ছন্ন করে খাইতে আইছি বাবা। টাকা আছে না? আছে, আল্লাহ রহম দোয়া করেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই কাকি আল্লাহর কাছে দোয়া করেন। কষ্টের পরেই তো সুখ আসে, আল্লাহ পাক সুখ দিবে। বাবা এখন দিন পুরা কাটাইছে শোনা। পোলাপান কি করে, চাকরি বাকরি করে না? না চাকরি বাকরি করে না, ওই যে বড় বেটা যতম আছে, সরকারি আছে, আবার কাইমে আঁকছি। আবার আল্লাহ থাকিতে গরু বছর আছে 40-50। ওই ছোট বড় দিয়ে ওরা দিদিতে বাস করাইছি। তারা হেরে কাগজ তো আমার ভাই বড় ব্যাংকে সোনালী ব্যাংকে চাকরি করে, সিরাজগঞ্জে থাকে। সে কয় যে গিয়ে দি চাকরির থেকে তোমার গরু বাছুরি আল্লাহ বরাত থাকিতে অর্ডও কম না, ওই গরু বাছুরি ই করো, চাকরির দরকার নাই। কাকি এই সবজি কি আপনাদের এই চরেরই? হ্যাঁ 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 হ্যাঁ, না সব আমরা রাতেই তৈরি করি। আপনাদের ক্ষেতের? হ্যাঁ এই যে খেতে 5 বাড়ি খেত আছে, আলু কন পেঁয়াজ কন রসুন কন সব রাতে জন্মা খাইছো না। সবই সবই না শোনা, আমরা কিনাও খাই না শোনা। আমরা দান আরো বিক্রি করিস না। 1-1.5 মন দান আরো বাঁচা যা। 1-1.5 মন? হ্যাঁ আমরা কাইমে 6 বিঘা খেতাচ্ছি। আমরা আরো দাম চাল দিচ্ছি না। করার কারণ মনে করেন যে রোদের ভিতরে ঠান্ডা থাকে, যতই আপনি রোদ উঠুক এর ভিতরে মনে হয় এসির মতো ঠান্ডা। এই সনের ঘরের ভিতরে মানে এর ভিতরে ঠান্ডা। ধরেন আপনি রোদের ভিতর থেকে আইলেন কাজকর্ম করে, রোদের ভিতর থেকে আইলেন, বাইরে বসবেন রোদের তাপ, ভিতরে যাবেন ঠান্ডা। এই এত তাপদাহ চলতেছে, এর ভিতরে এরকম ঠান্ডা? এর ভিতরে এরকম ঠান্ডা। কারণ কি এই জিনিসটা কি কারণ? এর ভিতরে ধরেন আপনার রোদের ভিতরে যে আপনার কাইসা আছে, কাশফুল করে গঞ্জ, এই কাশফুল মনে করেন যে 2 পাট্টা দিন আছে, 1 পাট্টা রোদ থাকা, আপনার কাগজ আছে, কাগজে মনে করেন যে বৃষ্টি থাকায়, আর তলেরটা মনে করেন যে ঠান্ডা রাখতে হয়। এরকম একটা ঘর দিতে আপনাদের কিরকম টাকা খরচ হয়?
10-15,000 টাকা খরচ হয়। এগুলো কি চরেরই না কিনে আনতে হয়? নাই নাই আমাদের এই চরেরই। আপনাদের চরেরই? শুধু এই যে কিছু আনুষঙ্গিক কিছু দড়ি এগুলা কিনতে হয়? না কেনা লাগে না, খালি বাঁশটা কেনা লাগে। আর মানে যারা ঘর দেয়, আপনারা কি দেন ঘর? হ্যাঁ, ঘর আমরা নিজেরাই দিই। নিজেরা দিতে পারেন? নিজেরা দিতে পারি। তো ভাই সব মিলে চরের জীবন কেমন লাগে? সব মিলে মনে করেন যে চরের জীবন আমাদের ভালো, শহর অঞ্চলের ঠিক আর কি। শহরের চাইতে আপনারা বেটার আছে? বেটার মানে 1000 গুণে বেটার ভালো আছে। মাশাআল্লাহ। আসলে দর্শক, এটাই হচ্ছে চরের একটা স্বাভাবিক চিন্তা ভাবনা এবং চরের একটা কি বলে স্বাভাবিক প্রবাহমান জীবন এটা। কারণ এখানকার মানুষের মুখে যা শুনলাম যে চরের জীবনই তাদের কাছে শহরের চাইতেও তারা এখানে স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করছে। আর এই ছনের ঘর সম্পর্কে ভাই যেটা বললো সেটা হচ্ছে এই ছন প্রাকৃতিক, যেহেতু প্রাকৃতিক একটা গাছ, এটা রোদ প্রতিরোধ ক্ষমতা, এটা প্রচুর পরিমাণে হিট প্রতিরোধ করতে পারে। আর এর জন্য এটার পরিপ্রেক্ষিতে এই ঘরগুলোকে বাইরে যতটাই গরম হোক, এই ঘরে সেই একই পরিমাণের ঠান্ডা অনুভূত হয় নাকি ভাই? বাইরে যত গরম বেশি পড়বে, ঘরের ভিতর তত ঠান্ডা হবে। তো এইটাই হচ্ছে এই ছনের ঘরের বৈশিষ্ট্য। একটা সময় গ্রাম বাংলায় প্রচুর পরিমাণে এই ছনের ঘরগুলো দেখা যেত। আর এই ইতিহাস এবং ঐতিহ্য আমরা যা পড়েছি, এখন বর্তমানে এই চর অঞ্চল ছাড়া এই ছনের ঘরগুলো দেখাই যায় না। ছন, পাটখড়ি এগুলো দেখা যায় না, কিন্তু একটা সময় গ্রাম বাংলার প্রত্যেকটা বাড়ি এরকম ছনের ঘর হিসাবে তৈরি করা হতো। এই চরের যুগ তো বহুত যুগ আগে ভেঙে ভেঙে গেছে, এখন তো ভাঙে না, নদী এখন নাই। এখন আমাদের মতো মনে করেন যে কাইমের মতো আমরা এখানে বসবাস করি, তাও আজ 25 বছর হলো এখানে আমরা বসবাস করতেছি। ও, নদী ভাঙে নাই 25 বছরে? এই 25 বছরের মধ্যে আর ভাঙে নাই। এই যমুনা সেতু হালিয়ার আর ভাঙে নাই। যমুনা সেতু 25-26 বছর হয়েছে, এর মধ্যে আর ভাঙে নাই। এখন আল্লাহ রহমতে আমরা এই স্কিমও করছি, ভুট্টা, সর্ষে, গম সবই আমরা আবাদ করে খাইতেছি। তাই? গরু তো আছে মনে হয়? গরু কতগুলো আছে? 10টা আছে। তো কত বিঘা জমি আছে আপনার এখানে? এই 50-60 বিঘা হবো। এটা কি প্রত্যেক সম্পত্তি না কিনছেন? প্রত্যেক সম্পত্তি, বাপদাদার প্রত্যেক সম্পত্তি, এবং কেনাও আছে। তো সব মিলে কি চরের জীবন কিরকম লাগে কাকা? চরের জীবন খুব শান্তির জীবন। তাই? হ্যাঁ, আমরা চরে যে বসবাস করি, বর্ষা মাসে মাছ মারি, এই যে বাড়ির পাশে জাল পাইতে দিলি মাছ মারি, মাছ দা ভাত খাই, বাড়ির তরু তরকারি সব। আমার কাছে কেরাসিন তেল আর লবণ, এই দুইটা বাদে আর আঙ্গুর কোনো কিছু কেনা লাগে না। বাহ, আল্লাহ আঙ্গুর খুব সুখে রাখছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাড়ে 4টা বাজলে তাহলে ছাড়ছে। কাকা কি কি মাছ আছে এখানে? এখানে বাইলা মাছ আছে, ট্যাংরা আছে, পুঁটি আছে। হ্যাঁ, এই 3 পদের মাছ। ও, মানে বড় মাছও তো ওঠে না? ওই হঠাৎ মানে মাঝে মধ্যে সময় পাইলে কি আইসা মাছ ধরে? সময় পাইলে আইসা মাছ ধরি। হ্যাঁ, ওই ওভার গেছিলাম, মনে করেন যে এখন আসছি তাহলে গোসল করে আহি, সেটি মাছ ধরে আনি। বড় মাছ ধরে? বড় মাছ এই যে ছিপ জাল দিয়ে বড় মাছ ধরে, খেওয়া জাল দেওয়া উঠে না। দর্শক দেখতে পাচ্ছেন যে যমুনা ব্রিজের নিচে যে যমুনা নদীটি প্রবাহিত হয়েছে, এখানে কাকা নিজে কিছু মাছ খাওয়ার জন্য মাছ ধরছে। আবার একটা খেয়ে দেওয়া হবে, দেখি আর কি আসে ভাগ্যে। টাকার করে এই মনে করেন 2-3 মিনিটের মধ্যে সুম করে ডেবে যেতে।
আমার মামা এখানে ধান কাটতো, আমরা ভিতরে কাটছি। ধান কাটতেছে, কাটতে কাটতে দেখা যায় ধান হুদ্দা বাইসে মানে মাটি নেমে গেছে। যখন এক দেড়াত নেমে গেছে আমাকে দেখছে কে নিচে হইলাম কে, তো আমার ধান উষা দেখা যায় হিনতে মারছে যেইটা দুইটা যা হে তাদের লাভ দেওয়া উঠছে কাঁচার। ওটার পর সঙ্গে সঙ্গে গাড়ি ডেবে গেছে। এক রাইতের মধ্যে আপনার 3-4টা বাধা করে রাখি আমরা বিল সব নদী মিলে গেছে এক রাইত। প্রিয় বন্ধুরা, ঘুরতে ঘুরতে আর চলতে চলতে কত জনপদে না গিয়েছি, কত মানুষের সাথে কথা বলেছি, তাদের সাথে পরিচিত হয়েছি, কিন্তু এই চন্দনী চরের মানুষগুলো এত সহজ সরল এবং তাদের জীবন কতটা সাধারণভাবে তারা লিড করে, এই জিনিসগুলো আপনারা নিজ চোখে না দেখলে কখনো কল্পনা করতে পারবেন না। এখানে মানুষ কৃষিকাজ করে এবং পশুপালন করে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে থাকে, যেগুলো শহরে আমরা সাধারণত ইনকাম করতে পারি না। তাই শহরের দিকে আমাদের নজর না দিয়ে অবশ্যই এই চরগুলোকে সরকারের বিশেষভাবে দৃষ্টি দেওয়া উচিত। যদি সঠিক পরিকল্পনায় এই চরগুলোর মানুষের জীবন এগোতে থাকে, তাহলে হতে পারে শহরমুখী না হয়ে মানুষ পরিত্যক্ত এই চরগুলোকেই তাদের আবাসস্থলের জন্য উপযোগী করে দিবে। বন্ধুরা, আজকের মতো দুর্গম এই জনপদ থেকে বিদায় নিচ্ছি। আজ যাচ্ছি কিন্তু চলে যাচ্ছি না, আবার ফিরে আসবো ঘুরে ফিরে নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো জনপদে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।